তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলন সবে শেষ হয়েছে। বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্টের পুরনো চিরচেনা সেই নীল সাদা বিমান এয়ারফোর্স ওয়ান। ক্যামেরার সামনে হাসি মুখে সিঁড়ি বেয়ে উঠে যান ডোনাল্ড ট্রাম্প, হাত নাড়ান সাংবাদিকদের দিকে, ভেতরেও ঢুকে যান। দেখে মনে হওয়ার কোনো কারণ নেই যে তিনি অন্য কোনো বিমানে যাবেন, কিন্তু ঠিক কয়েক মিনিট পরেই বিমানের উল্টো পাশের একটি দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে যান তিনি ও তার হাতে গোনা কয়েকজন সহযোগী। রানওয়েতে তখন যাতায়াত করছে একটি সাধারণ ক্যাটারিং ট্রাক। বিমানবন্দরে প্রতিদিন শত শতবার চলাচল করা যে ট্রাক কারো দৃষ্টি আকর্ষণ করে না, সেই ট্রাকের আড়ালেই লুকিয়ে প্রেসিডেন্ট পৌঁছে যান দূরে থাকা অপেক্ষাকৃত ছোট এক সামরিক বিমান C-32 এর কাছে। F-16 যুদ্ধ বিমানের প্রহরায় সেই বিমান তাকে উড়িয়ে নিয়ে যায় ব্রিটেনের মিলডেন হল ঘাঁটির দিকে। আর পেছনে আসল এয়ারফোর্স ওয়ান আকাশে ওড়ে, যেন ভেতরে এখনো প্রেসিডেন্ট বসে আছেন। অথচ সেই বিমানে থাকা সাংবাদিকরা নিজেরাও জানতেন না তারা আসলে একটি ভুয়া টোপের অংশ হয়ে গেছেন। ঘটনাটি এতটাই গোপন রাখা হয়েছিল যে হোয়াইট হাউসের বহু ঊর্ধ্বতন কর্মকর্তাও ঘন্টার পর ঘন্টা জানতেন না প্রেসিডেন্ট আসলে কোথায় আছেন। কিন্তু এই নাটকীয় পলায়নের নেপথ্যে যে গল্প একে একে বেরিয়ে আসছে, তা নিছক একটি নিরাপত্তা অভিযানের গল্প নয়, বরং তা প্রশ্ন তুলেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইসরায়েলি গোয়েন্দা তথ্য ঠিক কতটা প্রভাব বিস্তার করতে সক্ষম। এই একটি মাত্র ঘটনার ভেতর দিয়েই যেন উন্মোচিত হয়ে যাচ্ছে ওয়াশিংটন তেল আবিব সম্পর্কের এক গভীর ও অস্বস্তিকর বাস্তবতা। এই প্রতিবেদনে আমরা দেখব এই ঘটনার আদ্যোপান্ত। সাথে আছি আমি, নাহিদ হাসান। ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে চলতি সপ্তাহে ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইম, এনপিআর ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে। জানা যায় ট্রাম্পের মূল পরিকল্পনা ছিল কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 747-8 বিমানে করে তুরস্ক ত্যাগ করা। কিন্তু শেষ মুহূর্তে সেই বিমানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। ফলে প্রথমে তিনি পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন, তারপর সেখান থেকেও গোপনে সরে গিয়ে তৃতীয় একটি বিমানে চড়ে দেশ ছাড়েন। পুরো অভিযানটি এতটাই নিখুঁতভাবে সাজানো হয়েছিল যে তুরস্কের নিরাপত্তা বাহিনীর কাছেও প্রথমে বিষয়টি অস্পষ্ট ছিল। তুর্কি কর্মকর্তারা প্রথম সন্দেহ করেন তখন, যখন মার্কিন সিক্রেট সার্ভিস শেষ মুহূর্তে C-32 বিমানের জন্য অতিরিক্ত অবতরণের অনুমতি চায়। হঠাৎ এই পরিবর্তনের চাপ আঙ্কারায় একটি অস্বাভাবিক পরিস্থিতির আভাস দেয়। এই গোটা নাটকের সূত্রপাত ইসরায়েলের দেওয়া একটি গোয়েন্দা সতর্কবার্তা থেকে। ইসরায়েল CIA কে জানায় ইরান সংশ্লিষ্ট কোনো পক্ষ আঙ্কারার বিমানবন্দরের 1 কিলোমিটারের মধ্য থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাড দিয়ে এয়ারফোর্স ওয়ানকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। এমনকি দাবি করা হয় ইরান নাকি নির্দিষ্টভাবে জেনে ফেলেছে ট্রাম্প আঙ্কারার কোন হোটেলে কোন তলায় অবস্থান করছেন। তথ্যের এই নিখুঁত বিস্তারিত বিবরণী মার্কিন নিরাপত্তা মহলে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি করে দেয়। যদিও অনেকে প্রশ্ন তোলেন, হাজার হাজার তুর্কি নিরাপত্তা কর্মীর কড়া নজরদারির মধ্যে এমন একটি হামলা আদৌ বাস্তবসম্মত কিনা। তবে এই সতর্কবার্তা নিয়ে শুরু থেকেই সংশয়ে ছিলেন CIA এর বিশ্লেষকেরা। মার্কিন কর্মকর্তারা প্রথমে জানান এই গোয়েন্দা তথ্যকে তারা মূল্যায়ন করেছিলেন নিম্ন আস্থার তথ্য হিসেবে, কারণ এটি ছিল সম্পূর্ণভাবে ইসরায়েলি নির্ভর সূত্র। মার্কিন নিজস্ব গোয়েন্দা যাচাইয়ে এর কোনো স্বতন্ত্র সমর্থন পাওয়া যায়নি। এমনকি তুরস্কের নিজস্ব নিরাপত্তা তদন্তেও আঙ্কারায় ট্রাম্পকে লক্ষ্য করে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার প্রমাণ মেলেনি। তারপরও সিক্রেট সার্ভিস এই ঝুঁকি নিতে রাজি হয়নি। এর একটি কারণ হিসেবে একজন কর্মকর্তা বলেন, এই প্রেসিডেন্টের নিরাপত্তায় ইতিমধ্যে 3বার চরম মুহূর্ত পেরিয়ে যেতে হয়েছে সিক্রেট সার্ভিসকে। তাই তারা আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। ফলে অনিশ্চিত তথ্যের ওপর ভিত্তি করেই একটি প্রায় নজিরবিহীন প্রতারণামূলক অভিযান চালানো হয়, যেখানে প্রেসিডেন্টের প্রকৃত অবস্থান আড়াল করা হয় সাংবাদিক, প্রশাসনের নিজস্ব কর্মকর্তা, এমনকি হোয়াইট হাউসের অনেক ঊর্ধ্বতন ব্যক্তির কাছ থেকেও। ঘটনার আসল রাজনৈতিক মাত্রা স্পষ্ট হতে শুরু করে যখন তুর্কি কর্মকর্তারা নিজেরাই এই গোয়েন্দা তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের ধারণা এই সতর্কবার্তা আসল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একটি সাজানো কৌশল হতে পারে। সময়টা লক্ষ্য করলেই কারণ স্পষ্ট হয়। কথিত হামলার ঠিক আগের দিনই তুরস্কের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কারণে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তুরস্কের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে তিনি ইতিবাচক। একই সঙ্গে ট্রাম্প তখন ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চালাচ্ছিলেন।
যুদ্ধ থামিয়ে হরমুজ প্রণালী পুনরায় সচল করার লক্ষ্যে। আর এই দুটি বিষয়ে নেতানিয়াহুর কৌশলগত অগ্রাধিকারের সরাসরি বিপরীতে। তুরস্ককে F-35 দেওয়া বিষয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে, কারণ এতে অঞ্চলে ইসরায়েলের তথাকথিত গুণগত সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার বদলে নেতানিয়াহু বরং ইরানের জ্বালানি অবকাঠামোয় আরও কঠোর হামলা এবং শীর্ষ নেতাদের লক্ষ্য করে নতুন করে গুপ্ত হত্যা অভিযান চালানোর পক্ষে ছিলেন। তুর্কি কর্মকর্তাদের বিশ্লেষণ অনুযায়ী তাই এই সতর্কবার্তার একটি কার্যকর ফল দাঁড়ায় তিনটি: ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনায় বাধাগ্রস্ত হওয়া, এরদোগানের সঙ্গে ট্রাম্পের ক্রমবর্ধমান সখ্যের চির ধরানো এবং তুরস্কের F-35 প্রাপ্তির বিলম্বিত করা। প্রেক্ষাপট হিসেবে এটাও উল্লেখযোগ্য, চলতি বছরের এপ্রিলে তুরস্ক আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছিল এবং তাকে কঠোর ভাষায় সমালোচনা করেছিল। আবার সাইপ্রাসে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনেও আঙ্কারায় নতুন উদ্বেগ জন্ম দিয়েছে। অর্থাৎ আঙ্কারা জেরুজালেম সম্পর্কের দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটেই এই গোয়েন্দা বিতর্ককে দেখছেন বিশ্লেষকেরা। তবে এই একক ঘটনার চেয়েও বড় প্রশ্ন উঠেছে। বিষয়টির সঙ্গে পরিচিত এক সাবেক মার্কিন কর্মকর্তা মন্তব্য করেছেন, এই ঘটনা আসলে ইসরায়েলি গোয়েন্দার প্রতিবেদনের একটি বৃহত্তর প্রবণতার সঙ্গে মিলে যায়, যেখানে কিছু মার্কিন কর্মকর্তার মতে এই তথ্য কেবল প্রেসিডেন্টকে অবহিত করার জন্য নয়, বরং তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নির্দিষ্ট দিকে প্রভাবিত করার উদ্দেশ্যেও পরিকল্পিতভাবে সরবরাহ করা হয়। অর্থাৎ প্রশ্নটা শুধু এই একটি ট্রাক আর একটি বিমান বদলানোর নয়, প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরান, তুরস্ক কিংবা মধ্যপ্রাচ্য নীতি নিয়ে যে সিদ্ধান্তগুলো নেন তার কতটা তার নিজস্ব মূল্যায়নের ফল, আর কতটা একটি মিত্র রাষ্ট্রের সযত্নে সরবরাহ করা তথ্যের প্রভাবে গঠিত। একটি অনিশ্চিত একক সূত্র নির্ভর সতর্কবার্তা যেভাবে গোটা মার্কিন প্রশাসন যন্ত্রকে নাড়িয়ে দিতে পারল, তা নিজেই এই প্রভাবের গভীরতা সম্পর্কে অনেক কিছু বলে দেয়। ঘটনার পরের প্রতিক্রিয়াও কম আলোচিত নয়। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজের এই গোপন স্থানান্তর নিয়ে প্রথম প্রকাশ্যে মন্তব্য করেন স্বয়ং ট্রাম্প। তিনি জানান সিদ্ধান্তটি তার নিজের ছিল না, অর্থাৎ প্রেসিডেন্ট নিজেও ইঙ্গিত দিচ্ছেন যে এই পুরো অভিযান পরিচালিত হয়েছিল তার সরাসরি নিয়ন্ত্রণের বাইরে থেকে। এদিকে যেসব সাংবাদিক না জেনেই আসল এয়ারফোর্স ওয়ানে করে টোপ হিসেবে ব্যবহৃত হয়েছিলেন, তারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজেদের অজান্তেই বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলে তাদের অভিযোগ। কংগ্রেসেও প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাট সিনেট ক্রিস ভ্যান হোলেন প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, ইসরায়েলের দেওয়া এই তথ্য আদৌ কতটা নির্ভরযোগ্য এবং স্বতন্ত্রভাবে যাচাইযোগ্য ছিল। তিনি ইরানের হুমকির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও গোটা ঘটনাকে অস্বাভাবিক ও রহস্যজনক বলে বর্ণনা করেছেন। সব মিলিয়ে এই ঘটনার একটি অস্বস্তিকর বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতিকে। একটি তুলনামূলক ছোট মিত্ররাষ্ট্র মাত্র একটি অযাচাইকৃত গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান নির্বাহীর গতিপথ ও সম্ভবত নীতিগত সিদ্ধান্তকেও নাড়িয়ে দিতে পারে। এই সম্ভাবনাই এখন ওয়াশিংটনের করিডোরে আলোচনার কেন্দ্র। এর প্রভাব শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, তুরস্ক, ইরান চতুর্ভুজেই সীমাবদ্ধ নয়। যে কোনো রাষ্ট্র যারা মার্কিন মধ্যপ্রাচ্য নীতিকে নিরপেক্ষ কৌশলগত হিসাব নিকাশের ফল বলে ধরে নেয়, তাদের জন্য এই ঘটনা একটি সতর্কবার্তা। কারণ সেই নীতি কখনো কখনো মিত্র রাষ্ট্রের সরবরাহ করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তথ্যের দ্বারাও রূপ নিতে পারে। ক্যাটারিং ট্রাকে চড়ে ট্রাম্পের সেই কয়েক মিনিটের গোপন যাত্রা তাই কেবল একটি নিরাপত্তা অভিযানের গল্প নয়, তা একটি প্রশ্ন চিহ্ন যা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মিত্র রাষ্ট্রের গোয়েন্দা তথ্যের প্রকৃত ওজন নিয়ে দীর্ঘদিন ধরে থেকে যাবে। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণ নিয়ে বিশ্লেষণ অব্যাহত রাখবে সকাল নিউজ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।